আমাদের রাজ্যে ত্রিপুরায় 2018 বিধানসভা নির্বাচনের পর বিজেপির নেতৃত্বে বিজেপি আইপিএফটি জোটের সরকার তৈরি হয়েছে এবং এই সময়ের মধ্যে তারা দ্বিতীয়বারও সরকার তৈরি করেছে। দুটো মিলিয়ে ইতিমধ্যে বিজেপি সরকারের 6 বছর শেষ হয়েছে, 7 বছরে পদার্পণ করেছে। আমাদের রাজ্যের পরিস্থিতিটা কি? চরম অরাজকতা চলছে। আইন নাই, কানুন নাই, জঙ্গলের শাসন কায়েম হয়েছে। আমাদের রাজ্যের মানুষ 2018 বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকারে আসীন হওয়ার পর থেকে এ যাবৎ যতগুলো নির্বাচন হয়েছে, কোন নির্বাচনেই নির্বাচক মণ্ডলী স্বাধীনভাবে নিজেদের মতামত প্রয়োগ করতে পারেননি। পঞ্চায়েতের নির্বাচন হয়নি, 96% আসনে বিরোধীদের প্রার্থীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগই দেওয়া হয়নি। লোকসভার নির্বাচন কিসের নির্বাচন? 2019 যে লোকসভার নির্বাচন আপনারা ভোট দিতে পেরেছেন সোনামুড়ার মানুষ। 1952 সাল থেকে ভারতবর্ষে লোকসভার নির্বাচন হচ্ছে। কোন নির্বাচনে ভারতবর্ষের কোন রাজ্যের কোন লোকসভা কেন্দ্রের শতাধিক বুথে পুনর্নির্বাচনের ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হয়নি। ত্রিপুরায় করতে হয়েছে। পশ্চিম আসনে প্রায় 200 মতো বুথ। আমাদের দাবি ছিল এই গোটা নির্বাচনটা প্রহসন, এটা বাতিল করো, নতুন করে তারিখ নির্ধারণ করে এই নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন এই দুঃসাহস দেখাবার মতো অবস্থান নিতে পারেনি, কিন্তু আমাদের চাপে দিল্লি থেকে তাদের প্রতিনিধিরা যখন আসলেন, এখানকার নির্বাচন কমিশনের যিনি প্রধান, একজন নির্ভীক আইএএস অফিসার, যে সাহসী ভূমিকা নিয়েছেন, যে তথ্যাদি উপস্থিত করেছেন এবং বিভিন্ন জায়গায় এই ইলেকশন কমিশনের লোকরা ঘুরে ঘুরে সরাসরি যারা নির্বাচনের কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাছ থেকে তথ্যাদি সংগ্রহ করার পর আমাদের যে অভিযোগ, এটাকে অস্বীকার করবার দুঃসাহস দেখান নেই। শেষ পর্যন্ত প্রায় 200 মতো বুথে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয়েছে। যেখানে পুনর্নির্বাচন হলো সেখানেও সমস্ত নির্বাচক স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারেনি, সেখানেও রিগিং হয়েছে। এবং নির্বাচন কমিশন পশ্চিম আসনের অভিজ্ঞতার ভিত্তিতে পূর্ব আসনে তারিখ নির্ধারিত ছিল, সেই নির্বাচন 7 দিন পেছিয়ে দিয়েছে এবং পূর্ব আসনেও রিগিং হয়েছে। নির্বাচক মণ্ডলী স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। নির্বাচন কমিশন কর্ণপাত করার চেষ্টা করেনি। আমি লোকসভা নির্বাচনের কথা বললাম। নগরের নির্বাচন আপনারা ভোট দিতে পেরেছেন, প্রার্থী দাঁড় করাতে পেরেছেন। যাদের দাঁড় করিয়েছিলেন তারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পেরেছেন। ভয় দেখিয়ে মনোনয়নপত্র তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। আগরতলায় বাড়ি থেকে শাসক দলের দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে বামপন্থী ফ্রন্টের
যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন তাকে জোর করে তুলে নিয়ে বাধ্য করেছেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে। কিসের ভোট? ত্রিপুরার 1 নম্বর স্কুল শিশু বিহার ভোট শুরু হয়েছে সকাল 7:30 থেকে, 10:30 পর ভোট বন্ধ। ঘোষণা দিয়ে ভোট বন্ধ না, ভোটাররা ভোট দিতে যেতে পারেননি। এই শিশু বিহার স্কুলটা মুখ্যমন্ত্রীর যে সরকারি আবাস তার থেকে 150 মিটারের মধ্যে। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার যে মূল অফিস সেখান থেকে 150 মিটারের মধ্যে। সেই জায়গায় একদিকে মুখ্যমন্ত্রী আরেকদিকে বিজেপি, তার চোখের সামনে বিজেপির দুর্বৃত্ত বাহিনী 10:30 থেকে 11:15 নাগাদ যারাই ভোট দিতে যাচ্ছেন তাদেরকে বলছেন, কেন এসছেন? ভোট দিতে এসছি। বলে আমরাই তো আছি, আপনাদের কষ্ট করে আসতে হবে কেন? চলে যান। বলে কি কাণ্ড, আমার ভোট আমি দেব? বলে চোখ রাঙাবেন না, বাড়িতে যান, না হলে অসুবিধা হবে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা শিশু বিহার স্কুলের 3টা বুথ, এগুলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টের প্রার্থীদের পক্ষে এই পার্টির যারা কর্মী তারা ঠিকঠাক মতো কাজ করতে পারছে কিনা দেখভাল করছিলেন। তাকে হাতজোড় করে ধরে নিয়ে বিদ্যালয়ের একটি প্রকোষ্ঠে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করে বলছে, আমাদেরকে আমাদের মতো করে ভোটটা করতে দিন, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। করজোরে আপনাকে অনুরোধ করছি, দরকার হলে আপনার পায়ের ধুলো পর্যন্ত নেব। বুঝতে পারছেন কি ভোট হয়েছে? ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ভোট হয়েছে। 2/3 এলাকায় ভোট হয়নি, ভোট দিতে পারেননি। বিধানসভার ভোট 2019-এ সোনামুড়ার 4টা বিধানসভা কেন্দ্র, 4টা বিধানসভা কেন্দ্র সমস্ত নির্বাচক মন্ডলী স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন। ধনপুর বিধানসভা কেন্দ্র সোনামুড়া 4টা বিধানসভার মধ্যে 1 নম্বর। যেদিন থেকে এই বিধানসভা কেন্দ্রটি তৈরি হয়েছে তখন থেকে যতগুলি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 18 পর্যন্ত এই নির্বাচনে বামপন্থী ফ্রন্টের প্রার্থীকে কেউ রুখতে পারেনি, সমর্থকদের থেকে শুরু করে। 23-এর নির্বাচনে 16 থেকে 21টা বুথে বিলোনিয়া সংলগ্ন যে এলাকা ভবানীপুর, 16 থেকে 21টা বুথে পোলিং এজেন্ট ঢুকতে দেয়নি। যারা রাত্র 4টায় গামছা পরে শীতের সকালে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করার জন্য প্রবেশ করতে পেরেছিলেন সাহস দেখিয়ে, তাদেরকে পিটিয়ে বুথ কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোটারদের বাড়ি থেকে বেরোতে দেয়নি। গলির মুখে মুখে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী মুখ আটকে দাঁড়িয়ে আছে। এদের ভোট বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী তাদের খুশি মতো দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে বুথ এলাকায় যারা ঢুকতে পেরেছিলেন, ভোট শেষ, বামপন্থী ফ্রন্টের সমর্থক বাড়িতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। মধ্যরাত্রিতে পুলিশের সাহায্য নিয়ে আগরতলা থেকে পার্টির নেতৃত্ব এদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছেন। তাদেরকে মধ্যরাত্রিতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এই ভোটেও 3 থেকে 3,500 ভোটে মাত্র বিজেপির প্রার্থী জয়যুক্ত হয়েছেন। কিসের জয়? জবরদস্তি। একই ঘটনা নলছড় বিধানসভা কেন্দ্র। এই সমস্ত কিছু মোকাবেলা করেও 2টো আসনে লড়াই করে বামপন্থী ফ্রন্টের প্রার্থীরা জয়যুক্ত হন। আপনারা শুনছিলেন উপনির্বাচন, রতন সাহা বলছিলেন এই ধনপুর বিধানসভা কেন্দ্র 1 বছর আগের ভোটে যারা 3,000 3,500 ভোটে এই বুথ দখল করে মাসল পাওয়ার ব্যবহার করে
দখল করেছিল, সেই কেন্দ্রে 1 বছরের ব্যবধানে 18 থেকে 8,500 ভোটে বিজেপির প্রার্থী নাকি জয়যুক্ত হয়। বিজেপির লোকরা লজ্জায় মাথা নুয়ে দরজা বন্ধ করে করে বসেছিলেন। তারাও মুখ দেখাবার সাহস পাচ্ছিলেন না। এটা কি করে সম্ভব? আপনারা শুনছিলেন বক্সনগরের কথা। বক্সনগর বিধানসভা কেন্দ্রে কখনো আমরা জিতি, কখনো কংগ্রেস জিতত। জয় পরাজয়ের মধ্য দিয়ে অধিকাংশ সময় বামপন্থার প্রার্থীরা জিততেন। এই জবরদস্তির ভোটের মধ্যে 4,500 থেকে 5,500 ভোটে জিতেছিলেন আমাদের বিধায়ক। আকস্মিকভাবে তার মৃত্যু হয়, সেখানে বিজেপি দলের প্রার্থী 100টার মধ্যে 90-95টা ভোট পেয়ে যেতেন। ভারতবর্ষের কোন জায়গায় এই রেকর্ড আছে? আমরা যখন এই ভোটের পরে ত্রিপুরার বাইরে যাই, সাংবাদিকরা আমাদের জিজ্ঞেস করেন কি করে এটা সম্ভব। আমি তাদের হাসতে হাসতে জবাব দিই, আমাদের জিজ্ঞেস করছেন কেন? আপনারা তো প্রত্যক্ষ পরোক্ষভাবে বিজেপিরই জয়গান করেন, তাদের নেতাদের জিজ্ঞেস করুন। আমরা কি জবাব দেব? কোথায় আছি আমরা বুঝবার চেষ্টা করুন। তা আমি এই কারণে বলছি, জঙ্গলের শাসন চলছে, কাজ নাই, রোজগার নাই, অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, তারপর গোটা পরিবার ফাঁসির আত্মহত্যা করছেন অথবা বিষের বড়ি খেয়ে আত্মহত্যা করছেন। খবর নাই কেউ। সরকারটা কোথায়? রাস্তাঘাট ভেঙে চৌচি, বিদ্যুতের খুঁটি উপরে পড়ে আছে, পানীয় জলের কল চলে না, সেচের জলের মেশিন চলে না, কৃষক তার ফসলের ন্যায্য দাম পায় না, ফরিয়ারা তারাই প্রকৃত কৃষক, তার কাগজপত্র জোর করে দখল করে নিয়ে এই ধান তাদের বলে উপস্থিত করে বিক্রি করে সেখানে লুণ্ঠন করছে। রেশনে ঠিক মতো জিনিস পাওয়া যায় না। দুর্নীতি এবং সরকার সমর্থক হয়ে গেছে। চাকরি নাই, নিয়মিত চাকরি নাই, সাধারণ চাকরি 3য় শ্রেণীর কর্মচারী, 4র্থ শ্রেণীর কর্মচারী বাইরে থেকে আসছে, টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ছাড়া চাকরি পাওয়ার কথা না। পশ্চিমবাংলার লোক, উড়িষ্যার লোক, বিহারের লোক, আরএসএস পরিবারের লোক, তারা তাদের আনছেন ত্রিপুরায়। আমি নাম উল্লেখ করছি, তেলিয়ামুড়ার এসডিএম অফিস, টাকার বিনিময়ে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, বেআইনি সার্টিফিকেট কিনে নিয়ে জমা দিয়ে চাকরিতে যোগদান করছে। ঠিকানা যখন জানতে চাওয়া হয় বিধানসভার ভেতর, ওই শ্যামল চক্রবর্তীরা বসে আছেন, জিজ্ঞেস করে দেখবেন, ঠিকানা দেয় না। এটি কি রাজত্ব চলছে? মায়েদের, বোনেদের উপর সীমাহীন অত্যাচার চলছে। বিশেষ করে 23-এর নির্বাচনের পর আক্রান্ত মায়েরা, বোনেরা, পরিবারের লোকদের নিয়ে থানায় গেলে পর অধিকাংশ থানা মামলা রাখতে চাইছে না। বলছে কেন মামলা করতে এসছেন? অসুবিধায় পড়বেন, ফিরে যান গ্রামে, মন্ডলের সঙ্গে কথা বলুন, মীমাংসার ব্যবস্থা করুন, কিছু টাকা পয়সা খরচ করুন। কেন এখানে আবার মামলা করতে এসছেন? এই কারণেই বলছি জঙ্গলের শাসন। আপনার সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতি সপ্তাহে রাস্তায় বেয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, পুরুষ মহিলা নির্বিশেষে। মানুষ খবর দিচ্ছে পুলিশকে, পুলিশ লাশ নিয়ে ফিরবার পথে মানুষ যখন জিজ্ঞেস করছে কি করে হলো, তদন্তের আগেই বলে দিচ্ছে এটা দুর্ঘটনা অথবা আত্মহত্যা। অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, পদক্ষেপ নেওয়ারই চিন্তা করছে না। নেশামুক্ত ত্রিপুরার কথা বলছেন, এখন আর বেশি বলেন না। সেই ভদ্রলোকই আবার প্রার্থী হয়েছেন
যার সম্পর্কে শুনছিলেন কংগ্রেসের বন্ধু বলছিলেন, আমরা এইভাবে বলি না, অবশ্য বলতে অভ্যস্ত না, তিনি বলেছেন অসত্য কথা কিছু বলেননি, আপনারা শুনেছেন, আপনারা ঠিক করবেন। এখন আর বলে না। নেশামুক্ত ত্রিপুরা, নেশার সাগরে ভাসছে ত্রিপুরা, আমাদের যুবকদের সর্বনাশ করে দিচ্ছে। স্কুল কলেজের পাশে নেশা সামগ্রী বিক্রির দোকান খুলছে, নতুন করে লাইসেন্স দিচ্ছে, হোটেল রাত্র 12টা পর্যন্ত খুলে রাখছে। চলছেটা কি? শাসক দলের মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে গাঁজা চাষের অভিযোগ আছে, সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে। হিম্মত নাই, সাহস নাই যে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য বেরোচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবার, মামলা করবার। কি করে করবেন? এ তো তথ্যভিত্তিক। কাজে এই যে পরিস্থিতি চলছে, আমি যেটাতে শুরু করলাম, অরাজকতা, জঙ্গলের শাসন, এটা তো কল্পিত কথা না, আমার আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা। সরকার কোথায়? না রাজ্যের সরকার, না এডিসিতে যে তীব্রমথা, যাদের বিশ্বাসঘাতকতায় দেশের নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েও বিজেপি সরকারে থাকতে পারছে। এদের হাতেই তো এডিসির এলাকা সবচাইতে খারাপ। কাজ নাই, কর্ম নাই, রাজ্য ছেড়ে বাইরে যাচ্ছে কাজের জন্যে। ওখানে 10,000 12,000 টাকা বেতন, ঘর ভাড়া দিলে বাকি টাকা থাকে না নিজের খাওয়ার, ওখান থেকে টাকা বাঁচিয়ে বাড়িতে পাঠাতে পারছে না। সেখানে গিয়ে ছেলেরা মারা যাচ্ছে, তাদের মৃতদেহ মায়েরা বাবারা বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না। কি চলছে আমাদের রাজ্যে? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে যার যার উৎসব, যার যার ধর্ম স্বাধীনভাবে করতেন। এই যে কিছুদিন আগে আমাদের মুসলমান ভাই বোনদের যে উৎসব, ভীতি, অস্বস্তি, অনিশ্চয়তা, শঙ্কা, তার মধ্যে এই উৎসব করতে হয়েছে। মুসলমানদের উৎসব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে আমরা করতাম। হিন্দুদের উৎসব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেই আমরা করতাম। সেই পরিমণ্ডল ধ্বংস করে দিয়েছে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছে। কাজে এই যে অবস্থাটা চলছে, আপনারা এর থেকে বেরোবার জন্য আমাদের যে আবেদন, বামফ্রন্ট কংগ্রেস দেশের বিধানসভা নির্বাচনে মোহগ্রস্ত হয়েছিলেন, প্রলোভনের ফাঁদে পা দিয়েছিলেন, রাতারাতি আপনাদের আকাশে তুলে দেবে, অপরিত সমস্যার সমাধান করে দেবে। জীবনের অভিজ্ঞতায় বছর দেড়েকের ব্যবধানে উপলব্ধি করতে পারছেন প্রতারিত হচ্ছেন, প্রবঞ্চিত হচ্ছেন। তাহলে এর থেকে পরিত্রাণ চাইছেন, আমাদের সামনে এসে হাত জোর করে চোখের জলে বুক ভাসালে চলবে না। লড়াই অংশগ্রহণ করুন, প্রতিবাদের সোচ্চার হন। ভোটের লড়াই উচ্চতর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম, সুযোগ এসছে। আগের ভোটে ভোট দিতে পারেননি, পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা পর্যন্ত, এইবারকার বিধানসভার যে ভোট, নতুন করে সরকার তৈরি করবার সুযোগ, এই সুযোগ কাজে লাগান। এদেরকে ক্ষমতাচ্যুত করুন। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন, জনদরদী, জনস্বার্থবাহী একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে নতুন ধরনের একটা সরকার তৈরি করার জন্য এগিয়ে আসুন। আমরা বামফ্রন্ট সরকারের কথাও বলিনি, কারণ কংগ্রেসের বন্ধুদের সাথে মিলে আমরা লড়াই করছিলাম। আমাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই, আমাদের লড়াই কংগ্রেসের বিরুদ্ধে, ঠিক তো? এই লড়াই এটাও মনে করার কারণ নেই এবারকার নির্বাচনে আমরা একসাথে লড়াই করছি বলে লড়াই শেষ। কে বলেছে? এটা নীতির লড়াই, মতাদর্শের লড়াই, কর্মসূচির লড়াই, বিকল্প পথের সন্ধানের লড়াই। আমরা সমাজতন্ত্রের কথা বলি, জনগণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলি, আমাদের কর্মসূচি সম্পূর্ণ বিকল্প। আজকের পরিস্থিতিতে কেন আমরা এই জায়গায় এসেছি? কারুর বাড়িতে যদি আগুন লাগে, এটা নিভাবার জন্যে ফায়ার ব্রিগেড আসার আগে চারিদিকে যে বাড়িঘর আছে, তারা বালতিতে জল নিয়ে, কলসির জল নিয়ে ছুটে যাবেন না? কেন যাবেন? আগুন নেভাবার জন্যে। যদি না নেভান, এই আগুনের লোকটা পাশে আপনার ঘরে পড়বে, এটাও পড়বে, এটাও ছাই হবে, এখান থেকে আরো পাশের ঘর যাবে। এখানে জল নিয়ে, বালতি নিয়ে, কলসি নিয়ে যারা যাচ্ছেন, ওখানে খোঁজাখুঁজি করবেন,
এখানে সিপিএম কে কংগ্রেসকে খুঁজবেন? আর যার বাড়িতে আগুন লাগলো তো সাধারণ মানুষ। পরিস্থিতির এরকম একটা তৈরি হয়েছে। দেশে আগুন লাগিয়েছে আরএসএস বিজেপি। এই আগুন নেভাবার জন্য যারাই আন্তরিকতা নিয়ে জল নিয়ে এগিয়ে আসতে চান তাদের সঙ্গে আমরা হাত মিলিয়েছি। আমরাই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রথম আমাদের 23তম পার্টি কংগ্রেস 2022 সালে কেরলে আমরা আয়োজন করেছিলাম। সেই কংগ্রেস থেকে আমরাই প্রথম স্লোগান তুলেছি, সর্বনাশের অতলে বিজেপি আরএসএস ভারতবর্ষকে নিয়ে চলেছে, সংবিধান ধ্বংস করে ফেলতে চাইছে, গণতন্ত্র ধ্বংস করে ফেলতে চাইছে, ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, যা আমাদের ঐক্য সংহতি সার্বভৌমত্বের ভিত্তিকে সুদৃঢ় করতে সাহায্য করার কথা, তার বেদিমূলে মুহুর্মুহু আঘাত করছে। গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সাধারণ মানুষ তাদের জীবনের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কাজ, এগুলি সমাধান করছে না। পুঁজিপতি, কালোবাজারি, সুদখোর মহাজন, বেআইনি মজুদ্দার তাদের স্বার্থে কাজ করছে। রাষ্ট্রকে ফাঁকি দিয়ে, সেখানে ট্যাক্স না দিয়ে বাইরে নিয়ে অন্য নামে বিদেশের ব্যাংকে টাকা জমা রাখছে। এদের স্বার্থে এই সরকারটা কাজ করছে। কাজেই দেশ বাঁচাতে হবে, রাষ্ট্রকে রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা হাত ধরাধরি করে চলছে। এটা রক্ষা করতে না পারলে দেশটাই ধ্বংস হয়ে যাবে। দেশ যদি ধ্বংস হয়ে যায় আমরা কি করে আমাদের অস্তিত্ব রক্ষা করব? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের কথা বলবার সুযোগ কোথায়? এই পরিস্থিতিতে আমাদের পার্টি, আমাদের 23তম কংগ্রেস আমরা স্লোগান দিয়েছিলাম, বিজেপিকে তার জনবিরোধী দুঃশাসনের যে রাজত্ব চালাচ্ছে, স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে প্রতিক্রিয়াশীল সরকার, এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। 24 লোকসভা নির্বাচন এটা রাজনীতির সংগ্রামের ক্ষেত্রে উচ্চতর পর্যায়ে যে পরিবেশে আমরা কাজ করি, এই লড়াইয়ে তাদেরকে পরাস্ত করতে হবে। এটা বিকল্প, ভিন্ন ধর্মী, গণতন্ত্রের প্রতি আস্থা আছে, ধর্মনিরপেক্ষতার প্রতি আস্থা আছে, সংবিধান রক্ষা করতে চায় এবং শ্রমিক, কৃষক, কর্মচারী, সাধারণ মানুষ, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, তাদের স্বার্থের কথা ভাবে, তাদের অস্তিত্ব রক্ষার কথা ভাবে, এরকম একটা শক্তিকে সমন্বিত করে নতুন ধরনের একটা সরকার আমাদের দেশে তৈরি করতে হবে। এই আওয়াজ নিয়ে তো আমরাই বেরিয়েছিলাম। আমরা জানতাম আমাদের পার্টির শক্তি সীমাবদ্ধতা। আমরা চাইলেই স্লোগান যতই সঠিক হোক, আমরা একলা এটা করার চেষ্টা করলে আমাদের এই আহ্বান বাস্তবায়িত করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আমরা তো জানি, আমরা পশ্চিমবাংলায় সরকার তৈরি করেছি, কেরালায় সরকার তৈরি করেছি, ত্রিপুরায় সরকার তৈরি করেছি, ভারতবর্ষ তো আরো অনেক রাজ্য আছে, সেই রাজ্যগুলিতে তো আমরা সরকার তৈরি করতে পারিনি। লড়াই করছি আমরা, লাল ঝান্ডাই সামনে। এটা পার্লামেন্টে, বিধানসভায় কোথায় কার কত সভ্যা এটার উপর নির্ভর করে লড়াই অন্য কথা। কাজে এই জায়গাতে আমরা আবেদন করেছিলাম, আসুন সবাই আমরা একটা জায়গায় দাঁড়াবার চেষ্টা করি, এবং সেখান থেকেই সময় নিয়েছে 26, 27, 28টা পার্টি একটা জায়গায় আসে, সেখান থেকে এই আহ্বান উঠে আসে। কাজেই এদের এই যে আহ্বান, আমরা তো 23-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে এই আহ্বানই দিয়েছিলাম। তখন তো ইন্ডিয়া ব্লক তৈরি হয়নি। আমাদের ত্রিপুরায় বিজেপি সরকার কি শাসন চালাচ্ছে, শাসনের নামে কি দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে। এখানে ভোট নাই, প্রহসন, দুর্নীতি, সরকার সমর্থক, মা বোনদের ইজ্জত ধুলায় লুণ্ঠিত, বিচার পায় না মানুষ। এটাকে বিজেপি, আরএসএস একটা ল্যাবরেটরি হিসাবে, পরীক্ষাগার হিসাবে নাড়াচাড়া করছে। এটাই 24-এর নির্বাচনে যদি তারা জিতে সরকার তৈরি করতে পারে, সারা দেশে ছড়িয়ে দেবে একদলীয় স্বৈর শাসন, ফ্যাসিবাদের দৃষ্টিভঙ্গি। এক নেতা, এক দেশ, এক সংস্কৃতি, এক কৃষ্টি, এক ভাষা, এক খাবার, এক পোশাক। এটা কি কথা?
বৈচিত্র্যের মধ্যে একতা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে সাংস্কৃতিক ঐতিহ্য, এই ঐতিহ্যের বেদমূলে এরা আক্রমণ করবার চেষ্টা করছে। এই স্লোগান সঠিক স্লোগান তো। আমি যে কথা দিয়ে শুরু করছিলাম, ত্রিপুরায় এই অরাজকতা, তার থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য এবং ভারতবর্ষের আর কোথাও যাতে এরকম অরাজক ব্যবস্থা কায়েম করতে বিজেপি আরএসএস না পারে, তার থেকেই তো ইন্ডিয়া ব্লকের তরফ থেকে এই আওয়াজ উঠেছে। এটা তো আকাশ থেকে পড়েনি, মাটি ফুঁড়ে ওঠেনি। এই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের উদ্দেশ্যে আমি বিনয়ের সাথে বলবো, ত্রিপুরার এই পরিস্থিতি থেকে বেরোবার চেষ্টা করেছিলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়েছিলেন 23 নির্বাচনের বিশ্বাসঘাতক বর্ণচূড়া কাক হয়ে ময়ূর পুচ্ছ পেছনে লাগিয়ে ময়ূর সাজবার চেষ্টা করেছে। এখন ধরা পড়ে গেছে, নিজের চেহারা নিজেরাই উন্মুক্ত করেছে, মুখ লুকোবার সাহস পাচ্ছে না। এরপরও কথা বলে আপনারা জবাব দেবেন, আমি এর বাইরে বেশি বলতে চাইছি না। কিন্তু সবচেয়ে কম ভোটে এই সরকার চলছে। 39 ভোট, 51 ভোট পেয়েছিল, 39। এই 39 ভোটও সঠিক ভোট না। এখানে 15 থেকে 17টা ভোট মানুষ দেয়নি, মানুষের ভোট হরণ করে তাদের যারা মাসলম্যান, মস্তান বাহিনী, এদেরকে দিয়ে এই ভোট তাদের বাক্সে তারা জমা করেছে। এর সুবাদে এদের ভোট 39, আসল 39 ভোটও তাদের ভোট না। এটা বুঝতে হবে, 22-25-এর বেশি না। এই পরিস্থিতির মধ্যে এর থেকে বেরোবার জন্য আপনার সামনে সুযোগ এসছে লোকসভার নির্বাচন। এদেরকে পরাস্ত করতে হবে 2টো আসনে। আমাদের দেশের পার্লামেন্টের মধ্যে আসন সংখ্যা 543। আপনারা অনেকে হয়তো ভাবছেন বিধানসভার ভোটই দিতে পারলাম না। আপনারা এখন এই 2টো লোকসভা আসনে আমাদের ভোট দিতে বলছেন। ঘর থেকে বেরোতেই পারছি না, কাজে যেতে পারছি না, দোকান খুলতে পারছি না, অটো নিয়ে বেরোতে পারছি না, পুকুরের মাছ রাখতে পারছি না, রাবার বাগান রাখতে পারছি না, কেটে ফেলছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, মিছিলে মিটিংয়ে যাওয়া যায় না। তারপরে ভোট দিতে বলছেন। এই 2টো ভোট আমাদের না দিলে কি হয়? বিধানসভায় ভোট দিতে পারলাম না, সরকার পাল্টাবার সুযোগ পেয়েছিলাম। যদি আমরা আগের সরকারটা আনতে পারতাম তাহলে পরে আমাদের দুর্ভোগ বন্ধ হতো। কি লাভ আমাদের এই 2টো ভোটে? ভুল চিন্তা। যদি কেউ এই চিন্তায় নিজেকে মশগুল রাখার চেষ্টা করেন তাহলে নিজের পায়ে নিজে কুরুল মারবার চেষ্টা করছেন। প্রতিটি আসন গুরুত্বপূর্ণ, প্রতিটি আসন গুরুত্বপূর্ণ। কাজে এই জায়গাতে আপনাকে এই সুযোগ কাজে লাগিয়ে 2টো আসনে বিজেপির প্রার্থীদের পরাস্ত করে দিল্লিতে বিজেপিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে ইন্ডিয়া ব্লকের আহ্বানে সাড়া দিয়ে যারা একটা জায়গায় এসছেন তাদের সমন্বিত শক্তির ভিত্তিতে বিকল্প সরকার তৈরি করার যে সম্ভাবনা তৈরি হয়েছে তাকে বাস্তবায়নের ক্ষেত্রে ত্রিপুরার 2টো আসনের গুরুত্ব আছে। আপনি বসে থাকলে চলবে? আপনি বসে থাকবেন আর সারা দেশের মানুষ যান লড়িয়ে দিয়ে লড়াই করে বিজেপিকে পরাস্ত করবে, তার সুযোগ আপনারা ঘরে বসে নেবেন? ত্রিপুরার মানুষের রাজনৈতিক চেতনা কি এরকম? এটা তো না, এটা তো না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বরং প্রতিশোধ নেবার জন্য, প্রতিরোধের দুর্জয় দুর্গ গড়ে তুলে গত বিধানসভা তো আপনাদের সোনামুড়ার 2টো উপনির্বাচনও যে ভোট দিতে পারলেন না তা উসল করে নেবার যে সুযোগ আপনার সামনে উপস্থিত হয়েছে তা কাজে লাগান, তা কাজে লাগান। এখন আমরা কাস্তাতুরি তারেগায় ভোট দিতে অভ্যস্ত, এখন বলছেন হাত চিহ্নে ভোট দিতে হবে। আরে আমরা তো লোকসভার নির্বাচনে প্রথম একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। 52 সাল থেকেই তো 2টো আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। দশরথ দেব বীরেন দত্ত আমরা যেমন করছি, আমাদের কংগ্রেসের বন্ধুরা তো প্রথম থেকে 2টো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারাও তো এবারকার নির্বাচনে একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন ভাগাভাগি নিয়ে যে ঘটনা ইত্যাদির মধ্যে আমি যেতে চাইছি না। আমরা নিজেরা ঠিক করে নিয়েছে বিজেপিকে হারাতে গেলে পর ইন্ডিয়া ব্লকের বক্তব্য বিজেপি বিরোধী যে ভোট, এই ভোটের বড় অংশকে একটা জায়গায় আনতে হবে। ত্রিপুরায় যেমন বিজেপি কম ভোট পেয়ে সরকারে,
সারা দেশেও বিজেপি, তাদের বিরুদ্ধে যে ভোট, এটাকে নানা ভাগে বিভক্ত করে, কোথাও ধর্ম, কোথাও বর্ণ, কোথাও সম্প্রদায়, কোথায় নদীর জল, কোথাও রাজ্যের সীমানা, নানাভাবে বিভক্ত করে কম ভোট পেয়ে তার সঙ্গে যে গায়ে গায়ে লড়াই করছে তার থেকে কিছু ভোট বেশি পেয়ে জিতে যাচ্ছে। এটা প্রকৃত অর্থে গণতান্ত্রিক পদ্ধতি না, আমরা এটাকে সমর্থন করি না। আমি উল্লেখ করছিলাম, আমরা যখন নতুন করে ভারতবর্ষের সরকার তৈরি করতে পারবো, জনগণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যারা ভোটে অংশগ্রহণ করবেন, দল করবেন, প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। কিন্তু তার মধ্যে কতগুলো শর্ত থাকবে। একটা হচ্ছে কি, যারাই নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেক দলের প্রতিনিধিত্ব করবার সুযোগ পার্লামেন্টে থাকবে। কি করে? যে যা ভোট পাবেন শতকরা হারে আসনও তারা সেই সংখ্যায় পাবেন। এটাকে ইংরেজিতে বলে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এখন নাই। সংবিধান যে তৈরি হয়েছে আমাদের এই বক্তব্য অন্তর্ভুক্ত করেনি, আমরা খুশি, কিন্তু এই সংবিধান রক্ষা করার কথা বলছি আমরা। দ্বিতীয়, ভোটের সময় এক কথা বলে জিতে গেলাম, জিতার পর উল্টো কথা বলতে আরম্ভ করলাম। যিনি জিতে গেলেন তিনি মনে করছেন আবার 5 বছর পর দরকার হলে আসন পাল্টে অন্য জায়গায় যাব, তখন আর কেউ জিজ্ঞেস করতে পারবে না। এই সুযোগ নিচ্ছে তারা। আমাদের বক্তব্য, আপনাকে যা বলে ভোট নিয়ে জিতলো, জেতার পরে যদি উল্টো কাজ করে, দেওয়া প্রতিশ্রুতি যদি রূপায়ণ না করে, তাহলে আপনারা যারা ভোট দিয়ে তাকে জিতিয়ে পাঠালেন, আপনাদের অধিকার থাকবে তাদের ফিরিয়ে এনে নূতন করে সেখানে আবার ভোটের ব্যবস্থা করার। আমাদের সংবিধানে এই সুযোগ নাই। কিন্তু আমরা কমিউনিস্টরা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমাদের কর্মসূচিতে জনগণতান্ত্রিক যে সরকারের কথা বলছি, সেই সরকার তৈরি করতে পারলে পর এই পদ্ধতি আমরা চালু করব। যা খুশি তা বলে, রাতকে দিন, দিনকে রাত বলে ভোট নিয়ে চলে গেলাম, তারপর উল্টো পাল্টা করলাম, আর দেখা সাক্ষাৎ নাই, এটা চলতে পারে না। এটা চলতে পারে না। কাজেই এই দিক থেকে এই সমস্ত বিশেষ সীমাবদ্ধতা সত্য, এই সংবিধান তো আমাদের, এটাকে রক্ষা করতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে, ধর্মনিরপেক্ষতা এটাকে রক্ষা করতে হবে। আবার আগে রতন বলবার চেষ্টা করেছেন ধর্মনিরপেক্ষতার মূল কথাগুলো, বহু আগে, বহুবার এই এলাকাতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলেছি। আমি এটা বলে সময় নিতে চাইছি না। কাজেই এই জায়গায় ত্রিপুরার এই অবস্থা থেকে বেরোতে গেলে দিল্লি সরকারটা পাল্টাতে হবে। দিল্লি সরকারের জোরে এই ত্রিপুরার যে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, যার স্টিয়ারিং প্রধানমন্ত্রীর হাতে, সঙ্গে বসে থাকেন তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনার 2022 সালে, 2002 সালে গুজরাটের যে দাঙ্গা কুতল করেছে, কিসের দাঙ্গা? একতরফা সংখ্যালঘুদের জবাই করেছে। কে ছিলেন মুখ্যমন্ত্রী? কে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? এখন যিনি দেশের প্রধানমন্ত্রী, এখন যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। একটা মানে যুগল। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের বলতে চাইছি, ত্রিপুরার এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে পর এদেরকে পরাস্ত করতে হবে। এদেরকে পরাস্ত করতে পারলে পর এই খুঁটির জুড়ে তাতে দড়ি বেঁধে যারা চারিদিকে যা খুশি তা করছে, এই খুঁটি যখন আপনারা উপরে ফেলে দেবেন, এই দড়ি বাঁধারা কে কোন দিকে ছুটবে তারা কিন্তু এখনো ভাবতে পারছে না। এই যে পরিস্থিতি তৈরি করবার একটা সুযোগ আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। আমি অন্য কোনো বিষয়ে গেলাম না, অন্য কোনো বিষয়ে গেলাম না। আমার আগের বক্তারা বলবার চেষ্টা করেছেন, এই সুযোগ হাতছাড়া করবেন। উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, চোখে চেক রেখে কথা বলুন। দল বেঁধে ভোট দিতে চান, রাস্তায় আটকাবার চেষ্টা করলে পর উপনির্বাচনের মতো বা বিধানসভার নির্বাচনের মতো রাস্তায় বসে পড়ুন দল বেঁধে। ইলেকশন কমিশন চিৎকার চেঁচামেচি করে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে বলছি আমরা আছি, আমরা থাকবো, আমরা দেখবো, তাহলে ভোটের দিন এটা পরীক্ষা করে নিন। কোথায় ইলেকশন কমিশন? আমাদের তো ভোট দিতে যেতেই দিচ্ছে না। আসুন আপনারা, না হলে পর এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলবে না, ইলেকশন কমিশনের গাড়িও চলবে না, পুলিশের গাড়িও চলবে না। আমরা ভোট দিতে না পারলে অন্যরা কি করে ভোট দেবে? আমরাও ভোট দেবো, অন্যরাও ভোট দেবো। কাজে আমাদের ভোট দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে হবে, সবাই মিলে ভোট দিয়ে বাড়িতে ফিরবো, এরকম পরিস্থিতির পরিমণ্ডল তৈরি করতে হবে নিজের শক্তির জোরে, সম্মিলিতভাবে, একলা না। এই জায়গায় যেতে পারলে পর দেশের পরিস্থিতির পরিবর্তন হবে। দেশের পরিস্থিতির পরিবর্তন হলে ত্রিপুরার যে
অরাজকতা, জঙ্গলের শাসন চলছে, দুর্নীতি সরকার সমর্থক হয়ে গেছে, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা যাতনা তার খবর নেওয়ার কেউ নেই। খালি পূজার প্যান্ডেল ফিতা কাটতে যাচ্ছেন মন্ত্রীরা, কয়েকদিন পরে দেখবেন শনি পূজার প্যান্ডেলও ফিতা কাটতে যাবেন, আর কোনো কাজ নাই। তো এগুলো দেখবেন বসে বসে, এর থেকে বেরিয়ে আসতে হবে। তাই আমি আমার কথা শেষ করার আগে এই আবেদন আপনাদের কাছে রাখবো, চিহ্ন নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই। এখানে কংগ্রেস কমিউনিস্ট এ নিয়ে বিভাজনের কোনো সুযোগ নাই। সম্মিলিতভাবে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, সংবিধানের প্রয়োজনে, গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে এবং মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এর জন্য এই লড়াই। দলগতভাবে আমাদের লড়াই আছে, আমাদের লড়াই চলবে, কিন্তু এই লড়াইয়ে আমরা একটা জায়গায় দাঁড়াতে চাই, এই সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি। ভারতবর্ষে এর আগে এরকম অবস্থান আমাদের কমিউনিস্টদের বিভিন্ন রাজনৈতিক দলের বহুবার নিতে হয়েছে। মোরারজি দেশাই 1977-এর লোকসভা নির্বাচনে প্রথম প্রধানমন্ত্রী কি করে হলো? জেলখানা থেকে বেরিয়ে স্লোগান দিয়েছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই শুরু হলো। বিপি সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন, এইচ.ডি. দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, আই.কে. গুজরাল প্রধানমন্ত্রী হয়েছিলেন, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হয়েছিলেন, ডক্টর মনমোহন সিং, তার তো প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, প্রধানমন্ত্রী হয়েছেন। কিভাবে? আজকে আমরা যে পদ্ধতিতে অগ্রসর হচ্ছি, এদের প্রধানমন্ত্রী হওয়ার পেছনে কমিউনিস্ট সহ, বামপন্থী সহ বিভিন্ন যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, তাদের সম্মিলিত প্রয়াসের দৌলতেই ভারতবর্ষের 15টা প্রধানমন্ত্রীর মধ্যে এই সময় পর্যন্ত 18টা প্রধানমন্ত্রী, এই সময় পর্যন্ত এরকম 8 থেকে 10 জন প্রধানমন্ত্রী কিন্তু শাসন ক্ষমতায় যারা ছিল, দুঃশাসন চালাচ্ছিল, ক্ষমতা থেকে উৎখাত করে বিকল্প সরকার তৈরি স্লোগান নিয়ে এই সমস্ত ব্যক্তি বিশেষকে প্রধানমন্ত্রীর আসনে তারা বসিয়েছিলেন। ওই অভিজ্ঞতা হঠাৎ করে এবারকার নির্বাচনে আমরা এই নূতন পদক্ষেপ নিচ্ছি, এটা মনে করার কোনো কারণ নেই। আমি এই কারণে এই পেছনের অভিজ্ঞতার কথা সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখ করলাম। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে দেশকে সর্বনাশের অতলে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছে বিজেপি, আরএসএস, এখান থেকে আটকাতে হবে, প্রতিরোধ করতে হবে। সাম্রাজ্যবাদের পদলেহন করছে মার্কিন সাম্রাজ্যবাদ। এরা পৃথিবীর কোনো দেশে, সেই রাষ্ট্রের, সেই দেশের জনগণের স্বার্থে কোনো কাজ করেনি, এদের স্বার্থে কাজ করছে। দেশে বিদেশি বড় বড় পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে। কাজেই এদেরকে ক্ষমতাচ্যুত করতে না পারলে পর আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারবো না। দেশকে রক্ষা করতে না পারলে মানুষকে রক্ষা করতে পারবো না। এবং মানুষের মধ্যে যারা বিশেষ করে গরিব, পেছনে পড়া, দুর্বল, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তাদের সবচেয়ে বেশি বঞ্চনা, তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ, তাদেরকে আমরা রক্ষা করতে পারবো না। তারাই আমাদের দেশের 100 জনের মধ্যে এখনো 75 থেকে 80 জন। কাজেই এর মধ্যেই আমরা ত্রিপুরার বড় অংশ পড়ি, সোনামুড়ার বড় অংশ পড়ি। তাই সোনামুড়ার যে গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য, যাকে মশীলিপ্ত করেছে বিজেপি, আরএসএস, এখান থেকে পুনরুদ্ধার করবার জন্য এই লোকসভা নির্বাচনে আশিস শাহকে 4টি বিধানসভা কেন্দ্রেই গত বিধানসভা নির্বাচনে, 23-এর নির্বাচনে যে বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা যা ভোট পেয়েছিলেন তার দ্বিগুণ ভোট নিয়ে যাতে আশিস শাহ এখান থেকে যেতে পারেন, তার ব্যবস্থা নিশ্চিত করবার জন্য আপনাদের ভূমিকা গ্রহণ করার আবেদন জানিয়ে, আমার আগের 2 জন বক্তার কথা আপনারা শুনেছেন, আমাকেও কথা বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।